সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব বাংলা ভাষায় মফালা উচ্চারণের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আজকে শিখব। তো প্রথম নাম্বার যে নিয়ম রয়েছে মফালা, তার ভিতরে হচ্ছে শব্দের শুরুতে যদি মফালা থাকে, শব্দের শুরুতে কোনো একটা শব্দের শুরুতে যদি মফালা থাকে তাহলে সেই মফালার কোনো উচ্চারণ হবে না, লেখাতেই শুধু আসবে, কিন্তু উচ্চারণের সময় আমরা সেটা করবো না। বা যদি আমরা শব্দের উচ্চারণটা লিখতে চাই তাহলে আমরা সেখানে মফালার কোনো উচ্চারণ আমরা লিখবো না। তবে প্রমিত উচ্চারণে মফালার ব্যঞ্জনটি সামান্য নাসিক্য প্রবাহিত হয়। সেই উদাহরণ যদি আমরা একটু দেখি, দেখো স্মরণ, এখানে শব্দের শুরুতে এটা শব্দের শুরু না, শব্দের শুরুতে কি আসছে? এই যে মফালা আসছে। তো বলছে শব্দের শুরুতে যদি মফালা আসে তাহলে সেই মফালার কোনো উচ্চারণ আসে না। আচ্ছা, এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কিভাবে উচ্চারণ হয়? আমরা কি বলি? সম্রণ, এরকম বলি না, এটা কি বলি আমরা? স্মরণ। কি উচ্চারণ করি? স্মরণ। তাহলে এটার উচ্চারণ কি হবে? তাহলে শব্দের শুরুতে যদি মফালা থাকে তাহলে সেই মফালার কোনো উচ্চারণ হবে না। তাহলে এখানে আসল উচ্চারণটা আমরা লিখি স্মরণ। তাহলে এখানে মফালা উঠে যাবে লেখার সময় ন, স্মরণ। আমরা জানি শব্দের মধ্যে অথবা শেষে যদি একটু কোনো মানে শেষে যদি কি বলে স্বরবর্ণের যে ধ্বনি, সেই ধ্বনি যদি উচ্চারিত না হয় তাহলে মানে আকার ওকার এরকম যদি উচ্চারিত না হয় তাহলে শেষে একটা এই যে হসন্ত আছে, এই হসন্ত দিতে হয়। হ্যাঁ, তোমরা এখন আরেকটা এখানে শিক্ষণীয় আছে, কোন শব্দ থেকে যদি মফালা অথবা মূর্ধন্য অথবা ইও এই সমস্ত শব্দ যদি কোনো শব্দ থেকে উঠে যায় তাহলে ওই শব্দের উপরে একটি চন্দ্রবিন্দু দিতে হয়, চন্দ্রবিন্দু দিতে হয়। আর বাংলা ভাষার যে উচ্চারণ রয়েছে সেই উচ্চারণে সর্বদা তালব্যস্য হবে, তবে কিছু জায়গায় ব্যতিক্রম। সেগুলো কি কি? যদি যদি তোমার তো থ র ল দন্তন্য রি এই শব্দগুলোর সাথে যদি মানে এই তোমার স এর সাথে এই যে স আছে, এই স এর সাথে যদি এগুলো শব্দ উচ্চারিত, এগুলো শব্দ থাকে যুক্ত হিসেবে, যুক্ত বর্ণ হিসেবে, তাহলে এগুলোর ক্ষেত্রে শুধু দন্তস্ব হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, দেখো অশ্লীল। তাহলে এটার উচ্চারণে দেখো এই তালব্যস্য মানে স এর সাথে কি আসছে? এখানে একটা ল আসছে। যে কোনো স, সেটা হতে পারে তালব্যস্য, সেটা হতে পারে দন্তস্ব, সেটা হতে পারে মূর্ধন্য স। যে কোনো স এর সাথে যদি এই অক্ষরগুলো আসে তাহলে সেই স এর উচ্চারণ হবে দন্তস্ব। কি হবে? দন্তস্ব হয়ে যাবে। তখন এই স এর জায়গায় হয়ে যাবে দন্তস্ব। অশ্লীল। দেখছো? তাহলে এখানে লিখছি মানে দেখার সময় ছিল কিন্তু তালব্যস্য, কিন্তু ল আসার কারণে এখানে হয়ে গিয়েছে দন্তস্ব। তাহলে এই শব্দগুলো যদি আসে কোনো স্বরের সাথে তাহলে সেখানে শুধুমাত্র আমরা দন্তস্ব ইউজ করব, বাকি সবগুলো জায়গায় আমরা ইউজ করব কি সব? এই যে তালব্যস্য। যে এক নম্বর নিয়ম গেল। আর এই চন্দ্রবিন্দু নিয়ম কি বললাম? যদি কোনো শব্দ থেকে তোমার মূর্ধন্য ম ইও এগুলো উঠে যায় তাহলে উপরে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। তারপরে আসো শব্দের মধ্যে বা অন্তে, অর্থাৎ শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে যদি মফালা থাকে তাহলে সেই মফালার কোনো উচ্চারণ হবে না। তবে যেই শব্দটার সাথে মফালা থাকবে ওই শব্দটার দ্বিত্ব উচ্চারিত হবে, মানে দুইবার উচ্চারিত হবে। যেমন আসো একটা উদাহরণ আমরা দেখি, এটা একটা গেল আত্মীয়। এটার উচ্চারণ আমরা কিভাবে লিখতে পারি? দেখো শব্দের মাঝখানে আসছে না, এই যে একটু শব্দ দুইটার মাঝখানে এই যে মফালা আসছে। কি ফালা আসছে? এই যে মফালা শব্দের মধ্যে আসছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? মফালার কোনো উচ্চারণ হবে না, তবে যে শব্দটার সাথে মফালা আসছে ওই শব্দটা দ্বিত্ব উচ্চারিত হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না? আত্মীয়। আর এখানে মফালা উঠে যাওয়ার কারণে এখানে একটা চন্দ্রবিন্দু হবে,
বুঝতে পেরেছো? আর আমরা বলছিলাম আগে এখানে হর্ষন্তটা দিলাম কেন, কারণ এখানে আত্মীয়, এখানে আতো এরকম ও বা আকার এরকম ওকার এরকম কোনো কিছু উচ্চারিত হয় নাই, এই জন্য এখানে একটা আমরা হর্ষন্ত দিয়েছি। আবার এখানে দেখো আত্মীয় শেষে ওকার উচ্চারিত হয়েছে, এই জন্য কিন্তু আমরা লাস্টে হর্ষন্ত দেইনি, শেষে হর্ষন্ত দেইনি। বুঝতে পেরেছো? আমরা শুধু উদাহরণ দিই একটা। এটা উচ্চারণটা কি হবে একটু বলো তো তোমরা, দেখি আমার সাথে বলো তো আমি বলার আগে। বলো তো সঠিক হয়েছে? এই যে মফালা শব্দের শেষে আমরা কি বলছিলাম, শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে যদি মফালা থাকে সেই মফালা উঠে যাবে এবং দ্বিত্ব উচ্চারিত হবে। আর এই মফালা উঠে যাওয়ার কারণে এখানে কি হবে, চন্দ্রবিন্দু গুলো দেয়নি, এটা ধরতে পেরেছো তোমরা কেউ? এখানে চন্দ্রবিন্দু দিতে হবে দ্বিতীয় শব্দটা, ঠিক আছে? তাহলে আত্মা হয়ে গেল। তারপরে আসো যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফালা থাকে, যুক্ত ব্যঞ্জন অর্থাৎ দুইটা শব্দ আছে ওখানে যদি আরো একটা শব্দ তোমার মফালা থাকে, তাহলে সেই মফালার কোনো উচ্চারণ হয় না। আচ্ছা আগে একটা আমার প্রশ্ন উত্তর দাও, এটা কি ক্ষীয়, তাই না? এটা কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত? এখানে কিন্তু দুইটা শব্দ, তুমি কিবোর্ডে কিন্তু কোনো জায়গায় ক্ষীয় পাবা না, এটা লিখতে গেলে তোমার দুইটা শব্দ লেখার দরকার হবে। এক নাম্বার হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ প্লাস কি হয়, এই যে তোমার ক্ষীয় হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা আমরা কি পেলাম, এটা যুক্ত ব্যঞ্জন, তাই না? দুইটা ব্যঞ্জন মিলিয়ে যদি অথবা দুইটা ব্যঞ্জন তোমার দুইটা ব্যঞ্জন শব্দ মিলে যদি কি হয়, একটা শব্দ গঠিত হয়, তাহলে সেটা হয় একটা অক্ষর গঠিত হয়, সেটা যুক্ত ব্যঞ্জন বলা হয়। তাহলে এখন আসো আমরা কি বলছিলাম 3 নম্বর নিয়মটা, যে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফালা যুক্ত হয় সেই মফালার কোনো উচ্চারণ হয় না। যেমন একটু দেখাই আমরা, এটা উচ্চারণটা একটু করো তো তোমরা, সূক্ষ্ম। আমি বলছি কি, যদি যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফালা থাকে তাহলে সেই মফালার কোনো উচ্চারণ হয় না, তাহলে সূক্ষ্ম যদি কেউ উচ্চারণ করো সেটা ভুল হবে, তাহলে উচ্চারণটা কি হবে, সূক্ষ্ম, সূক্ষ্ম। তাহলে এখানে তোমরা প্রশ্ন করো, তাহলে বিষয় কি জন্য দিলাম, এখানে তো দন্তস ছিল, আমরা বলছিলাম না যে এই কয়েকটা শব্দ লিখে আমি একটু লিখে দিই তো, তারপরে আছে তোমার থ র র ল দন্ত ন রি, এই শব্দগুলো বাদ দিয়া যদি অন্য কোনো শব্দ থাকে, মানে কি বলে, এই শব্দগুলো যদি তোমার এই শয়ের সাথে কোনো শয়ের সাথে যদি এই শব্দগুলো থাকে তাহলে শুধুমাত্র সেখানে দন্তস্ব হবে, বাকি সকল জায়গায় তোমার তালব্যস্য হবে। তাহলে এখানে দেখো সূক্ষ্ম, এখানে কি এখানে কোনো শব্দের সাথে জড়িত আছে? নাই, তাহলে এখানে তালব্যস্য হয়েছে সূক্ষ্ম। আর কয়ের নিচে কি জন্য দিলাম, কারণ এখানে কয়ের সাথে ওকার বা আকার উচ্চারণের সময় আমরা করি নাই। আমরা যদি বলতাম সুখোক্ষ তখন কিন্তু ওকার দিতাম, তখন আর হর্ষন্তটা হতো না, কিন্তু উচ্চারণ হয়েছে সূক্ষ্ম, সূক্ষ্ম, এই জন্য এখানে কি দিছি আমরা, হর্ষন্ত দিয়েছি। মুছে ফেলি, স্ক্রিনশট দিলে দিতে পারো। তাহলে যুক্ত ব্যঞ্জন গেল, ঠিক আছে? এই যে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফালা যুক্ত থাকে সেই মফালার কোনো উচ্চারণ হয় না, বুঝতে পারছো? এখন আসো আমরা একটু কথা বলছিলাম না যে শব্দের মধ্যে যদি মফালা যুক্ত থাকে তাহলে সেই মফালাটা তোমার কি করে, সেই মফালার কোনো উচ্চারণ হয় না, তবে ওই যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারিত হয় দুইবার। যেমন উদাহরণ দিয়েছিলাম আমরা আত্মা, দুইবার উদাহরণ মানে শব্দের মাঝখানে হয়েছিল। কিন্তু কিছু কিছু জায়গায় তোমার এই যে এরকম দ্বিত্ব উচ্চারিত হবে না, কিছু কিছু জায়গায় সরাসরি মফালাটাই উচ্চারিত হবে। সেই জায়গাগুলো কি কি একটু দেখো। আচ্ছা নিয়মটা একটু বলি, পদের মধ্যে কিংবা শেষে সর্বত্র মফালা যুক্ত বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয় না। গ ঘ ট মূর্ধন্য ম ল এর সাথে সংযুক্ত ময়ের উচ্চারণ অবিকৃত থাকবে। এই শব্দগুলো একটু লিখি, গ উ ট মূর্ধন্য
ল, এটা তোমরা একটা মানে কি বলে না থাক ওটা বলবো না, এবার অন্য ধর্মের বিরুদ্ধে চলে যায়। তো সংক্ষিপ্ত রূপ এটা তোমরা করতে পারো, একটা কৌশল অবলম্বন করবে, অনেক সময় মনে থাকে না শব্দগুলো। চ্যাট জিপিটি আছে না, সকলে চ্যাট জিপিটি চেনো, তো চ্যাট জিপিটিকে এই শব্দগুলো অক্ষরগুলো দিবা, দেওয়ার পরে বলবা যে এমন একটা এই অক্ষরগুলো দিয়ে এমন একটা শব্দ বানিয়ে দাও যেটা সর্বদা আমার মনে থাকবে, এরকম একটা শব্দ বানিয়ে দাও বা একটা বাক্য বানিয়ে দাও। তাহলে ও বানিয়ে দিবে, ওই বাক্যটা মুখস্থ রাখবে, তাহলে এই শব্দগুলো মনে থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলছিলাম, যদি মফালার সাথে গ উ ট মূর্ধন্য ম ল এগুলো থাকে, মানে এগুলোর সাথে যদি মফালা থাকে, তাহলে সে মফালাটা অবিকৃত থাকবে, মফালার উচ্চারণটা হবে উচ্চারণের বেলায়। একটু দেখি, দেখো এটা কি লিখছি, এটা উচ্চারণ করো তো একটু আমি বলার আগে। কি বাঘ মি, বাঘ মি, তাহলে এখানে দেখো যে আমরা কি বলছিলাম, যদি এগুলোর সাথে এই শব্দগুলোর সাথে মফালা থাকে, তাহলে এখানে এই গয়ের সাথে দেখো এই গ আছে, এই গ আছে, এই গয়ের সাথে যদি মফালা থাকে, গয়ের সাথে মফালা আসছে, তাহলে মফালার উচ্চারণটা কি থাকবে, অবিকৃত থাকবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি বাঘ মি, বাঘ মি। আরো যদি উদাহরণ দেই, এটার উচ্চারণ কি হবে বলো তো? হ্যাঁ, এখানে আমি কিন্তু আচ্ছা উন, উন কি হবে এখানে, উন্মাদ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা বলতেছিলাম, এখন তোমরা কিন্তু এখানে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া বলছিলেন যে মফালা যদি উঠে যায় তাহলে এখানে চন্দ্রবিন্দু হয়, এখানে কিন্তু তোমার মফালা উঠে নাই, দেখছো মফালা কিন্তু এখানে অবিকৃত অবস্থায় রয়েছে, এই জন্য এখানে আমরা উপরে চন্দ্রবিন্দু দেইনি। কিন্তু যে যে জায়গায় মফালার উচ্চারণটা হবে না, শেষের জায়গায় তোমার কি হবে, চন্দ্রবিন্দুটা হবে। ঠিক আছে, তাহলে এটা গেল। তারপরে একটা নিয়ম আছে, এছাড়াও বাংলা ভাষায় মফালা যুক্ত কিছু কৃতুঋণ শব্দ আছে যেগুলোর উচ্চারণ বা যেগুলোর মফালার উচ্চারণ অবিকৃত থাকবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার কিছু কিছু বাংলা ভাষায়, অর্থাৎ তোমার অন্য ভাষা থেকে, যেগুলো অন্য ভাষা থেকে, যেমন হিন্দি থেকে, ফার্সি থেকে, যেগুলো বাংলা ভাষায় এসেছে, ওই শব্দগুলোর যদি মফালা উচ্চারণ থাকে, মফালা থাকে, তাহলে সেই মফালাও অবিকৃত থাকবে। যেমন একটা উদাহরণ দিই আমরা, দেখো একটু, কাশ্মীর, কাশ্মীর শব্দটা কি অন্য ভাষার, অন্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, তাহলে আমরা এটায় উদাহরণ এভাবে লিখতে পারি, কাশ্মীর, কাশ্মীর, কাশ্মীর। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই ছিল আজকের মফালার উচ্চারণের নিয়ম, এগুলো একটু ভালোভাবে তোমরা পড়বা। ইনশাল্লাহ মফালা থেকে যত আসুক না কেন পরীক্ষায়, তাহলে আজকে থেকে ইনশাল্লাহ তোমরা একেবারে নির্ভয়ে নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ, আজকে ভিডিওটি ভালোভাবে দেখলে। তো আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ সকলকে।